গোটা বাংলাদেশ কিন্তু রাগে ফুঁসছে। আমি আগেই বলেছিলাম যে কোটা বিরোধী আন্দোলনটা একটা উপলক্ষ মাত্র। ক্ষোভের মূল জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে যে শেখ হাসিনার ডিক্টেটোরিয়াল শাসন। বাংলাদেশের সবাই গণতন্ত্র ফিরে পেতে চাইছিল। তো মূলত এটাকে একটা ছাত্রছাত্রীদের গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন হিসেবেই দেখতে হবে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। আমি এটাও বলেছিলাম যে কোটা তো সরকার সুপ্রিম কোর্টকে দিয়ে তুলিয়ে দেবে, কিন্তু তাতে কিন্তু ক্ষোভ থামবে না। কারণ বাংলাদেশে এই শেখ হাসিনার রাজত্বকালে যেটা হয়েছে যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যারা আছে তাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে এবং সোসাইটির একটা বড় অংশ মিস আউট করে গেছে। যদিও বাংলাদেশের অনেক ব্যাপারেই অনেক প্রগতি হয়েছে, তারা অনেক ক্ষেত্রেই ভারতের থেকে সামাজিক আহ সূচকের দিক থেকে এগিয়ে গেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের একটা বিরাট বড় অংশ কিন্তু এই উন্নয়নের ফল পায়নি। ফলে বাংলাদেশে যে ধনগত বৈষম্য আছে সেটা আস্তে আস্তে বেড়েছে। এবং আমি আবার বলেছি যে যদি আমি খুব ম্যাথামেটিক্সের দৃষ্টি থেকে দেখি যে একটা সোসাইটি কেন আনস্টেবল হবে, কেন তারা বিক্ষোভ করবে, তার একটা বড় কারণ কিন্তু থাকে হচ্ছে ধনের বৈষম্য, অর্থাৎ ওয়েলথ ডিস্ট্রিবিউশনের বৈষম্যটা কিন্তু একটা বড় কারণ। আপনি বলবেন যে আমেরিকাতেও যে ওয়েলথ ডিস্ট্রিবিউশনের অবস্থা তো খুব বাজে, কিন্তু আমি এটাও বলছি আমেরিকাতেও কিন্তু গণতন্ত্রের অবস্থা টালমাটাল। জনগণের মধ্যে একটা বেশ ভালো রকম ক্ষোভ কিন্তু আছে। আমি যখন এই আমেরিকাতে এসেছিলাম তখন জনগণ রাজনীতি নিয়ে এত ভাবতো না, কারণ মানুষ যা ইনকাম করতো তাতে তার ঘর ভাড়া, থাকা, খাওয়া দাওয়া এগুলো বেশ সস্তায় ছিল। কিন্তু আজকে 2 বছর বাদে আমেরিকারও যে অবস্থা দাঁড়িয়েছে, একটা যারা ভালো ইনকাম করে তাদের পক্ষে পর্যন্ত ভালোভাবে বেঁচে থাকা কিন্তু আমেরিকাতে কঠিন হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের ব্যাপারটা কিন্তু তার মানে অনেকগুলো স্কেল উপরে, যে ডিফিকাল্টি লোকজন ফেস করছে, যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই ক্ষোভটা আস্তে আস্তে একটা গণতন্ত্র বিরোধী, সরি, একটা এই স্বৈরতন্ত্র বিরোধী ক্ষোভে কিন্তু পরিণত হতো। আমি প্রথম আলো দেখছিলাম একটু আগেই, সেখানে দেখছি যে চট্টগ্রাম, খুলনা, বলতে গেলে বাংলাদেশের প্রতিটা বড় শহর থেকেই বড় বড় ছাত্র মিছিল, সেখানে এখনো কিন্তু তারা 9 দফা দাবিতে আন্দোলন করছে। তারা বলছে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং আরো অনেক কিছু দাবি করেছে, কিন্তু ওভারঅল দেখতে গেলে দাবির কিন্তু মূল ইয়ে যে তারা কিন্তু শেখ হাসিনা চাইছে যে শেখ হাসিনা সরকারের পতন হোক এবং দেশে গণতন্ত্র ফিরে আসুক। এটা হচ্ছে বটম লাইন ব্যাপার। কিন্তু এইবারই একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আমি সবার কাছে রাখতে চাইছি। আমি জানি যে আমার বাংলাদেশের বন্ধুরা আমার এই প্রশ্ন পেয়ে খুব একটা খুশি হবে না, কিন্তু কাউকে না কাউকে এই কঠিন কাজটা করতেই হতো। তো ধরে নিন এই অপ্রিয় হওয়ার কাজটা আমি নিজে করছি, যে আমরা একটু যুক্তি দিয়ে ভাবি যে বাংলাদেশে গণতন্ত্র পসিবল কিনা। অর্থাৎ আপনি শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে আর একটা সরকারকে নিয়ে আসলেন, তাতে কি বাংলাদেশে গণতন্ত্র আসবে? কারণ যখন এরশাদকে সরানো হলো 91-এ, তখনও তো ভাবা গেছিল বাংলাদেশে গণতন্ত্র আসবে। বাংলাদেশ হলো কেন? কারণ পাকিস্তান আজকে যদি পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের রেজাল্টটা মেনে নিত, যদি আওয়ামী লীগের ভিক্টরিকে যদি গোটা পাকিস্তান অনার করতো, অর্থাৎ গণতন্ত্রকে যদি আহ পাকিস্তান সম্মান দিত, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের জন্মই হয় না। অর্থাৎ বাংলাদেশের জন্মই হয়েছে কিন্তু একটা গণতন্ত্রের দাবিতে, যে আওয়ামী লীগ যে ভোটে জিতেছে সেই জেতাটাকে সম্মান করা হয়নি। যদি সেটা করা হতো, শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি। এটা নিয়ে ইট ইজ ক্যানট বি এনি ডাউট অ্যাবাউট দিস। তো এইবার সমস্যা হচ্ছে কি, যে ক্ষমতা পাওয়ার পর কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগ আবার সেই পাকিস্তানের স্বৈরাচার, অর্থাৎ সেই ডিক্টেটোরিয়াল শাসনই কিন্তু ফিরিয়ে আনলো বাকশালের মাধ্যমে। তারপরে আপনার জিয়ার শাসন দেখছেন, এরশাদের শাসন দেখছেন, একটা 91 পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে শুরু করে 91 পর্যন্ত প্রায় 20 বছর বাংলাদেশে কিন্তু কোনো গণতন্ত্র ছিল না। তবে 91-এ এরশাদের সময় গণতন্ত্র প্রেমীরা আবার মাঠে নেমে কিন্তু সেখানে বাংলাদেশে 91-এ একটা গণতন্ত্র ইয়ে হলো। 91-এর নির্বাচন যথেষ্ট অবাধ হয়েছে, সেখানে বিএনপি জেতে। 96-এর নির্বাচনও কিন্তু সেখানে বিএনপি হারে এবং শেখ হাসিনা আজকে জামাত যাদেরকে অবৈধ বলে ঘোষণা করেছে তাদের সাথে কিন্তু জোট বেঁধে তারা ক্ষমতায় এসেছিল 96-এ। তারপর আবার 2001-এ বিএনপি ক্ষমতায় এলো। তো এই তিনটে ইলেকশন মোরলেস অ্যারাউন্ড 10 ইয়ার্স বাংলাদেশে, 10-15 ইয়ার, 10 ইয়ার্স বাংলাদেশে গণতন্ত্র ছিল। সমস্যা দাঁড়ায় যে 2001-এ বিএনপি আজকে যারা গণতন্ত্রের আন্দোলন করবে বলে করছে,
2001 থেকে 2006-এ শেখ হাসিনা সরি তারেক জিয়ার হাতে যখন ক্ষমতা চলে যায়, সেই সময় ক্ষমতার প্রচুর অ্যাবিউজ বাংলাদেশে হয়েছে। 2001 থেকে 2006-এ প্রচুর হিন্দু রিফিউজিরা, বাংলাদেশের হিন্দুরা পশ্চিমবঙ্গে এসছে। সেই সময় কোনো সন্দেহ নেই একটা শরণার্থীর ঢল নেমেছিল, কারণ বিএনপি শাসনে হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের থাকা ক্রমাগত কঠিন হয়ে উঠছিল। এবং শুধু তাই নয়, তারা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করে। তো ব্যাপারটা হচ্ছে কি, 2001 থেকে 2006-এ একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে বিএনপি সেখানে কিন্তু ক্ষমতার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যার জন্য যেটা হয় যে বেসিক্যালি আমরা দেখি যে 2006-এ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, এবং 2 বছর কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর 2008-এ নির্বাচন কিন্তু বাংলাদেশে অবাধ হয়েছে। তারপর কিন্তু বাংলাদেশের কোনো নির্বাচন, আজকে 14 বছর হয়ে গেল, 14 বছর কোথায় বলছি, 16 বছর হয়ে গেল, কোনো অবাধ নির্বাচন হলো না। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে অবাধ নির্বাচন হচ্ছে না কেন, গণতন্ত্র নেই কেন? অনেকগুলো কারণ থাকতে পারে। ধরুন 51টা মুসলমান দেশ আছে, মুসলমান দেশের কোনো দেশেরই গণতন্ত্রের রেকর্ড ভালো নয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় আছে। ইন্দোনেশিয়া একসময় ছিল না, একসময় ডিক্টেটরশিপ ছিল, সেখান থেকে কিছুটা গণতন্ত্র এখন এসছে। মালয়েশিয়াও তাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে কিন্তু মাল্টিকালচারালিজম, অর্থাৎ সমস্ত ধর্মের লোকেদের একটা মানে কনস্টিটিউশনাল রাইট আছে, যেটা বাংলাদেশে অনেক কম। আমার একটা জিনিস মনে হচ্ছে যে যদি একটা দেশ একটাই মাত্র ধর্মে, বিশেষত ইসলামের হয়ে যায়, ইভেন খ্রিস্টানিটির হলেও একই প্রবলেম আসতে পারে, হিন্দু ধর্মের হলেও একই প্রবলেমটা আসে, একটু কম, কারণ হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম হয় না আস্তে। কিন্তু আমার মনে হয় যে একটা কালচারাল কোহেসিভনেস যখন থাকে, তখন সেই দেশে গণতন্ত্র আসতেও পারে, আবার নাও আসতে পারে। বিশেষ করে ধরুন আপনি যদি নরওয়ে, মানে যেসব দেশে গণতন্ত্র ভালো চলে, যদি আমি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে মডেল বলি, সেই দেশগুলো কিন্তু জাতিসত্তা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। তাদের জাতিসত্তা নিয়ে যেহেতু কোনো দ্বন্দ্ব নেই, সেহেতু কিন্তু সেখানে কিন্তু গণতন্ত্র অনায়াসে চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে একটা জাতিসত্তার প্রশ্নে কিন্তু সমস্যা আছে। জাতিসত্তার প্রশ্নে সমস্যাগুলো থেকে কিন্তু মুসলমান দেশগুলো, যে মুসলমান দেশগুলোর মধ্যে মিডল ইস্টে যেটা সমস্যা, সেটা তো ঠিক আছে, সেখানে তো রাজতন্ত্র চলছে। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইসব আরো যেসব মুসলমান দেশগুলো আছে, সেসব জায়গায় কিন্তু গণতন্ত্র না থাকার একটা বড় কারণ কিন্তু প্রতিটা জায়গায় একটা জাতিসত্তার পরিচয়ের সমস্যা আছে। অর্থাৎ তাদের মুসলমান পরিচয়টা আগে না তাদের দীর্ঘদিনের ঐতিহাসিক পরিচয়টা আগে, সেই সমস্যা আছে। বাংলাদেশেও সেটা আছে। বাংলাদেশে এখন তাদের পরিচয় বাঙালি জাতীয়তাবাদ, না তারা আগে বাঙালি না আগে মুসলমান, এই ব্যাপারটা নিয়ে কিন্তু বাংলাদেশেও এই ব্যাপারটা আছে। তো এখন এখানে ব্যাপারটা হয়েছে কি, যে অন্য কেউ এ ব্যাপারে ফুট ডাউন করতে, এখন একটা বলতে পারেন যে কেউ বাঙালিও হতে পারে, মুসলমানও হতে পারে, ক্ষতি কি আছে, দুটো কেন, একাধিক জাতিসত্তা থাকতে পারে। সেটা আমার মনে হয় না সমস্যার ব্যাপার। সমস্যা যেটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে যে কোনটা আগে, বাংলাদেশিদের জাতিসত্তার ক্ষেত্রে বাঙালি পরিচয় আগে না মুসলমান পরিচয় আগে, সেইটা নিয়ে কিন্তু ভীষণ রকমের গন্ডগোল আছে, এবং এই ব্যাপার, এই ইস্যুটা সেটেল নয়। ফলে এই 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 গণতন্ত্রের সংকটটা কিন্তু চলে আসছে। কিন্তু এখানে আরো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে জিওগ্রাফি। কারণ ভারতের মধ্যে থেকে একটা ভারত বিরোধী যদি শক্তি, মানে কোনো বাংলাদেশের অন্যান্য গণতান্ত্রিক দলগুলো যদি ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, যেটা বিএনপি হয়েছিল, তাহলেও কিন্তু আবার ভারত সেক্ষেত্রে একটা, যদি কেউ মানে ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে ডিক্টেটর হতে চায়, তাদেরকে সাপোর্ট দেবে, যেটা ভারত দিয়েছে। এবং আমি যদি ভারতের নিরাপত্তার দিক থেকে দেখি, তাহলে কিন্তু আমার মনে হয় না ভারত ভুল কিছু করেছে। সে তার নিজের স্বার্থের কথা ভেবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে, কারণ তারা দেখেছে বিএনপি আমলে বিএনপির লোকজন তারা নর্থ ইস্টের টেররিস্টদেরকে শেল্টার করতো, প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছে। অবভিয়াসলি সেটা মানে একটা ভারত বিরোধী রাজনৈতিক পার্টি যদি ঢাকার মসনদে বসে, সেটা ভারতের জন্য একটা বিশাল রকমের পলিটিক্যাল এবং সিকিউরিটি রিস্ক হয়ে যায়। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য, দেখা যাচ্ছে বিএনপির আমলে কিন্তু এটা হয়েছে। ফলে বিএনপির ওই মিস্টেক গুলোও কিন্তু একটা বড় কারণ, যে পরবর্তীকালে ভারত শেখ হাসিনার পেছনে পুরোপুরি সাপোর্ট দিয়েছে, যে তার ডিক্টেটোরিয়াল পাওয়ারটাকে পুরোপুরি প্রোটেক্ট করেছে আমি বলবো। এইখানে এখন এই এই সমস্যাটাই বাংলাদেশে হয়ে গেছে, যে বাংলাদেশে গণতন্ত্র কিভাবে আসবে।
শেখ হাসিনাকে সরিয়ে যদি বিএনপি শিবিরের লোকজনই তো ক্ষমতায় আসবে, কারণ আলটিমেটলি তারা যদিও বিরোধী, আমি জানি না বাংলাদেশে তার তো কোনো তৃতীয় চতুর্থ দল নেই যাদের একটা রাজনৈতিক সংগঠন হতে পারে। আর পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে যেখানেই জনবিপ্লব হয়েছে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, সেটা বাংলাদেশের স্বাধীনতাই বলুন, এরশাদের বিরুদ্ধে আন্দোলনই বলুন, আর ফরাসি বিপ্লব বলুন, একমাত্র আমেরিকান বিপ্লব বাদ দিলে পৃথিবীর সব বিপ্লবের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে সে বিপ্লব করার পর একটা আবার স্বৈরতন্ত্র এসছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই যে ছাত্র নেতারা যারা গণতন্ত্রের দাবিতে আন্দোলন করছে, কালকে যদি এদেরকেই ক্ষমতা দিয়ে দেয়, এরাও 2 বছর বাদে গণতন্ত্র ভুলে গিয়ে নিজেদের স্বৈরতন্ত্রে কিন্তু আনবে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসের শিক্ষা। এর একমাত্র ব্যতিক্রম হয়েছিল আমেরিকাতে। আমেরিকাতে কেন ব্যতিক্রম হয়েছিল? তার কারণ আমেরিকার যারা ফাউন্ডিং ফাদার ছিলেন, জর্জ ওয়াশিংটন বা থমাস জেফারসন বা হ্যামিল্টন, এরা প্রত্যেকেই একটা অসাধারণ লেভেলের গণতন্ত্র প্রেমী লোক ছিলেন। মানে তাদের কাছে আমেরিকা এবং গণতন্ত্র ছিল সমার্থক শব্দ। অর্থাৎ আমরা যদি আমেরিকান বিপ্লবটাকে দেখি, তারা চেয়েছিলেন এমন একটা পলিটিক্যাল সিস্টেম, যে পলিটিক্যাল সিস্টেমে ক্ষমতার কেন্দ্রীভবন হবে না, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা একটা অল্টারনেটিভ পলিটিক্যাল সিস্টেম তৈরি করবেন। যার জন্য একটা খুব মজার ব্যাপার, জর্জ ওয়াশিংটন যখন ভোটে দাঁড়ালেন, প্রথম ভোটে কিন্তু জর্জ ওয়াশিংটনের বিরুদ্ধে কেউ দাঁড়াননি, ইয়েস নো ভোটে উনি জিতেছিলেন 61/0-তে। সবাই চেয়েছেন জর্জ ওয়াশিংটন ভোটে দাঁড়ান এবং প্রেসিডেন্ট হন। জর্জ ওয়াশিংটন যুদ্ধে জেতার পর উনি কিন্তু দাবি করেননি যে আমি সেনাপতি, আমি এখন আমেরিকার রাজা হব, না, একদমই না। উনি বললেন অন্য কেউ ভোট হোক, দুজন লড়ুক, তাদের মধ্যে কেউ প্রেসিডেন্ট হবে। কিন্তু দেখা গেল যে অবস্থা সুবিধার না, সবাই বললো না, আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে দেশের হাল ধরতে হবে। জর্জ ওয়াশিংটন হাল ধরেছিলেন, এবং শুধু তাই নয়, তিনি জেতার পর ক্ষমতার যাতে তার হাতে না থাকে তার জন্য তিনি সেই ক্যাবিনেটে আমেরিকার সমস্ত ফাউন্ডিং ফাদার, থমাস জেফারসন থেকে শুরু করে, হ্যামিল্টন থেকে শুরু করে, জন অ্যাডামস থেকে শুরু করে, যারা ভবিষ্যতের প্রেসিডেন্ট হবেন, মুনরো থেকে শুরু করে, সব সেরা লোকগুলোকে তিনি নিয়ে আসলেন এবং তিনি তাদের সাথে ডিসকাস করেই কিন্তু আমেরিকার সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন। দিস ইজ ভেরি শার্প কন্ট্রাস্ট উইথ হোয়াট শেখ মুজিব হ্যাজ ডান। শেখ মুজিবুর রহমান কিন্তু ক্ষমতা পাওয়ার পরপরই ক্যাবিনেট ভুলে গিয়ে সব সিদ্ধান্ত নিজেই নিতে থাকেন, যেন মানে গোটা দেশটা হচ্ছে তার পরিবার। যার জন্য তাজউদ্দিন, যিনি অ্যাকচুয়ালি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তিনি অ্যাকচুয়ালি শেখ মুজিবের ক্যাবিনেট থেকে পদত্যাগ করে চলে আসবেন। তো এখানে একটা শিক্ষাগত সমস্যাও আছে। শিক্ষাগত সমস্যাটা এই যে, মানে অল গিভ অ্যান্ড টেক। ধরুন জেফারসনের লেখা আমি পড়েছি, জন অ্যাডামসের লেখা পড়েছি, হ্যামিল্টনের লেখা পড়েছি। এই লোকগুলো এত মেধাবী ছিল, এত পড়াশোনা করেছিল, তাদের এত ইতিহাসে গভীর নলেজ ছিল, তারা জানতো যে স্বৈরতন্ত্রের বিপক্ষে একটা গণতন্ত্র সৃষ্টি করতে গেলে এক্স্যাক্টলি কি কি করতে হবে। যার জন্য পরবর্তী ক্ষেত্রে যখন মানে সেকেন্ড টার্মের পর যখন দেখুন, মানে তখনকার সময় কিন্তু আমেরিকায় কোনো টার্ম লিমিট ছিল না প্রেসিডেন্টদের। মানে জর্জ ওয়াশিংটন প্রথমবারও দাঁড়াতে চাননি, তাকে জোর করে দাঁড় করানো হলো। দ্বিতীয়বারও তিনি দাঁড়াতে চাননি, তাকে জোর করে দাঁড় করানো হলো। তৃতীয়বার বললেন না, আমি যদি এভাবে দাঁড়াতে থাকি তাহলে আমেরিকার গণতন্ত্রই টিকবে না। অর্থাৎ গণতন্ত্রের সাথে থার্ড টাইম উনি বললেন কোনো মতেই আর আমি দাঁড়াবো না। একই জিনিস হলো অ্যাডামসের ক্ষেত্রে। সবাই 2 টার্মস লিমিট ফলো করলেন। তখন কিন্তু এটা মানে কনস্টিটিউশনাল ছিল না যে একটা প্রেসিডেন্ট মাত্র দুবারই দাঁড়াতে পারে। সবাই বলছেন কি, আমেরিকার প্রথম 3টে প্রেসিডেন্টের আপনি দেখবেন বলবেন যে আমরা কেউ 2 টার্মসের বেশি নেব না, কারণ 2 টার্মসের বেশি চলে গেলেই ক্ষমতার কেন্দ্রীভবন। অর্থাৎ তারা নিজেরা ক্ষমতা স্যাক্রিফাইস করে বলছেন যে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা আমেরিকার গণতন্ত্রের জন্য দরকার, নাহলে আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং এই সময়টা বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় প্রেসিডেন্টকে অনেকটা ডিক্টেটোরিয়াল সিদ্ধান্ত নিতে হয়েছে। তাহলে সেই ডিক্টেটোরিয়াল সিদ্ধান্ত নিতে গিয়ে যাতে দেশটা স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে না পড়ে, তার জন্য প্রচুর চেক অ্যান্ড ব্যালেন্স তারা তখন এনেছেন। যেমন ধরুন সুপ্রিম কোর্টে জেনারেলি কোনো প্রথমের দিকে কোনো ভূমিকাই ছিল না আমেরিকার জন্য। তবে সুপ্রিম কোর্ট বললো না, তোমরা বলছো কনস্টিটিউশনে ডিভিশন অফ পাওয়ার, আমাকে অথচ ক্ষমতা দিচ্ছ না। সুতরাং সুপ্রিম কোর্ট বেশ প্রেসিডেন্টের অনেকগুলো ব্যাপারে নাক গলানো শুরু করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে জর্জ ওয়াশিংটন নিজেই সুপ্রিম কোর্টকে বলতে পারতেন, ওহে তোমাকে দরকার নেই, তুমি আমার মধ্যে নাক গলাবে না, কিন্তু উনি সেটাকে ওয়েলকাম করলেন। তিনি বললেন যে না, আমি চাই যে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করুক আমাদের সিদ্ধান্তে, কারণ যত লোক সিদ্ধান্তগুলো নিয়ে ভাববে, যত রকম ভাবে
চর্চা হবে সেটা ভালো হবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে আমেরিকার ওই সময় যে নেতৃত্বগুলোর মধ্যে যে শিক্ষা ছিল, ইতিহাসের যে শিক্ষা ছিল, যে ওপেননেস ছিল, এবং নান অফ দেম ওয়াজ ডাইলুটেড বাই খ্রিস্টান রিলিজিয়ন। একটা আগে খারাপ লাগে বলতে চাই যে আমেরিকার যে রাজনীতি চলছে তার মধ্যে কিন্তু ধর্ম, জাতি, কালার ঢুকে গেছে। সেই সময় একটাই চিন্তা ছিল কি করে দেশটা ভালো হবে, কি করে দেশের গণতন্ত্র ভালো হবে। এবং আজকে থমাস জেফারসনের যে লেভেলে পড়াশোনা বা বিচক্ষণতা বা বুদ্ধি, জন অ্যাডামসের যে লেভেলে পড়াশোনা, আলেকজান্ডার হ্যামিল্টনের যে লেভেলে পড়াশোনা বুৎপত্তি, বর্তমানে আমেরিকায় একদিকে দাঁড়িয়েছে হচ্ছে আমাদের এই কমলা হ্যারিস, আর অন্যদিকে ট্রাম্প। দুজনের তো কোনো পড়াশোনাই নেই, মানে দুটোই আমি বলবো যে মানে মুখের আর কি অপগণ্ডের দল। এবং কারণ কি, তাদের এই মুখগুলোকে কেন সিলেক্ট করেছে প্রেসিডেন্সিয়াল নমিনি হিসেবে? কারণ বাকি ফলোয়াররাও মানে আমেরিকায় প্রাইমারি হয়, আর প্রাইমারি হচ্ছে সব ওই আইদার গোড়া ডেমোক্র্যাট বা গোড়া রিপাবলিকান, আর এগুলো মানে হচ্ছে কি বলবো, এগুলো অশিক্ষিত ঝাড় বংশ আর কি। অশিক্ষিত ঝাড় বংশের অশিক্ষিত প্রেসিডেন্টকে চুজ করবে, যার জন্য আমেরিকার অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছে। তো বাংলাদেশেও কিন্তু আমি মনে করি গণতন্ত্র পেতে গেলে আগে কিন্তু গণতান্ত্রিক নেতা দরকার, যারা আমেরিকার ওই সিচুয়েশনের থেকে যেটা ছিলেন, তারা বুঝেছিলেন যে গণতন্ত্র এস্টাবলিশ করার জন্য তাদের নিজেদের ক্ষমতাকে আগে স্যাক্রিফাইস করতে হবে। রাইট, মানে আমি যদি আমার নিজের ক্ষমতাকে স্যাক্রিফাইস না করি তাহলে হবে না। তারা নিজেরা নিজেদের জন্য টার্ম লিমিট তৈরি করলেন, যেখানে কিন্তু আমেরিকার সংবিধানে তখন ছিল না যে 2টো টার্মের পর তোমাকে প্রেসিডেন্সি ছেড়ে দিতে হবে। কিন্তু সবাই ছেড়ে দিয়েছেন ঐতিহ্যের খাতিরে, যে আমরা একটা গণতন্ত্রকে এস্টাবলিশ করে দেখাবো, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে দেখাবো যে ইটস এ বেটার সিস্টেম দেন এনি কাইন্ড অফ ইউরোপিয়ান মনার্কি। হ্যাঁ, তো এই যে এই ব্যাপারটা কিন্তু আমি বলবো যে কিন্তু হয়নি, মানে বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে হয়নি। আমি যদি ভারতের ক্ষেত্রে আসি, ভারতের ক্ষেত্রেও যে নেহেরু যে পুরো এই ব্যাপারটা করতে চেয়েছেন তা নয়। ভারতে কংগ্রেস পার্টিও দীর্ঘ সময় ধরে সংবিধান কোন রকম ভাবে পরিবর্তন করেনি। সংবিধানের যে ভুল ত্রুটিগুলো ছিল, যে কারণে ফ্যাসিস্ট পাওয়ারে আসার ক্ষমতা ছিল। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে তো ইন্দিরা গান্ধী ইমার্জেন্সিও চালিয়েছেন। ফলে ভারতে যেটা সমস্যা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে এই যে ভারতের গণতন্ত্র কিন্তু পারফেক্ট নয়। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র প্রেমী রাজনীতিবিদদের সংখ্যা যে খুব বেশি তা কিন্তু নয়। মানে আপনি কেজরিওয়াল বা মমতা ব্যানার্জিরা চিৎকার করছে বটে যে বিজেপি ফ্যাসিস্ট, বিজেপি ফ্যাসিস্ট, যে হয়তো তারা ফ্যাসিজমের মতো অ্যাকশন নিচ্ছে বা কংগ্রেসও বলছে, কিন্তু দেখা যাচ্ছে যারা যখন ক্ষমতায় যাচ্ছে কেউ কিন্তু ফ্যাসিস্ট হতে কম নয়। অর্থাৎ মমতা ব্যানার্জি যেমন সেন্টারে বলছেন তারা ফ্যাসিস্ট, আবার দেখা যাচ্ছে নিজের রাজ্যে এসে তারা ফ্যাসিজমের মতো আচরণ করছে। কিন্তু হ্যাঁ, ভারতে গণতান্ত্রিক পরিকাঠামো অনেক বেটার, বাংলাদেশের সাথে কোনো মতেই তুলনীয় নয়। কিন্তু এটাও ঠিক যে ভারতের গণতন্ত্র কিন্তু স্লাইড করে যেতে পারে বা পারতো, এবং অনেক সময় ঠিকঠাক করে ফাংশন করে না। কিন্তু তা সত্ত্বেও একটা কালচার আছে, গণতন্ত্রের একটা কালচার ভারতে আছে, নেই বলা যাবে না। সেটা ডেটোরিয়েট করেছে, আগের থেকে অনেক খারাপ হয়েছে, কিন্তু এখনো টিকে আছে। এবং আমার ধারণা এবার হয়তো বিজেপি কম আসন পায়, সেটা আরো ব্যাপক রেটে ফিরে এসছে। তো গণতন্ত্রের চর্চাটা ভারতে সেই অর্থে কিন্তু রয়ে গেছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই কালচার, এই সংস্কৃতিটা দরকার, যেখানে অন্তত একটা পার্টি তৈরি হবে, যে পার্টি বলবে যে আমরা গণতন্ত্রকে ভালোবাসি। বিএনপি বা আপনি যদি জামাত দেখেন, এই পার্টিগুলোর মধ্যে তো নিজেরাই তো গণতন্ত্রের চর্চা করে না, এটা একটা পারিবারিক পার্টি হিসেবে তারা রান করে। তো সেভাবে তো এই পার্টিগুলোর কাছ থেকে তো আপনি ওইভাবে গণতন্ত্রের কোনো কিছু চাইতে পারবেন না, তাই না? তো কালচারই নেই, তো কি করে হবে গণতন্ত্র?